হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ডিসকাস করার জন্য। আজকের আলোচনার বিষয় হলো নাউন ক্লজ কিভাবে দৈনন্দিন জীবনে তোমরা ব্যবহার করতে পারো। ডেইলি লাইফে আমরা অনেক এমন লাইন বলি যেখানে হয়তো আমরা রিয়েলাইজ করি না যে কিভাবে কত কথা এরকম বলে দিই যেখানে আমরা নাউন ক্লজের ব্যবহার করে থাকি। তো আজকে সেই বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। এখানে আমি এমন কিছু লাইন্স লিখেছি যে লাইন্সগুলো আমরা ট্রান্সলেট করব এবং ট্রান্সলেশনের মধ্যে দিয়ে নাউন ক্লজটাকে বুঝে নেব এবং তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কত সহজে আমরা এই সমস্ত লাইন্সগুলোকে ট্রান্সলেট করে থাকি এবং ইউজ করে থাকি দৈনন্দিন জীবনে যেখানে নাউন ক্লজের ব্যবহার হয়। ওকে, তো দেখো এখানে যে লাইন্সগুলো আছে সেগুলো আমরা ট্রান্সলেট করার সাথে সাথে মিনিংটাও বুঝে নিই। কী বলতে চাইছে? প্রথমে বলছে যে লাইনটা, আমি জানি কেন তুমি আসছো না। এই যে লাইনটা, আমি জানি কেন তুমি আসছো না, এই লাইনটার মধ্যে দেখো একটা জায়গা আছে যেখানে আমরা যদি কনসেন্ট্রেট করি সেখানে একটা ডব্লিউএইচ ওয়ার্ড পাবো। সেটা কোনটা? এখানে যে কথাটা বলা হচ্ছে যে আমি জানি কেন তুমি আসছো না, এখানে এই কেন শব্দটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড। এই যে ডব্লিউএইচ ওয়ার্ড কেন অর্থাৎ হোয়াই, এই হোয়াই এর ব্যবহারটা লাইনের মধ্যে এমনভাবে ব্যবহার হবে যে সে একটা কনজাংশন হিসাবে কাজ করবে। তো লাইনটাকে আগে ট্রান্সলেট করা যাক, তারপরে পরের বিষয়টাতে আসছি। তো আমি জানি, প্রথমে যদি এই অংশটাকে ট্রান্সলেট করি কি হয় ব্যাপারটা দেখো। যখন আমরা এমন কথা বলি করি, করে, খাই, খায়, যাই, যায়, এরম ধরনের সেন্স আসে তখন সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। তো এখানে আমি জানি মানে সেটা ওরকম ধরনেরই সাউন্ড করছে, তাই জন্য এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যদি এই লাইনটাকে ট্রান্সলেট করি তাহলে আমাকে প্রথমে লিখতে হবে আই, তারপরে জানি, জানা মানে নো, তো নো শব্দটাকে ব্যবহার করে দেব। আই নো। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল অনুযায়ী সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তো নো হলো ভার্বের ফার্স্ট ফর্ম, সেটা ব্যবহার করলাম। এরপরে কি আছে? আমি জানি কেন, কেন মানে হোয়াই, সেটা লিখব। আমি জানি কেন, হোয়াই। তারপর তুমি আসছো না, তুমি আসছো না, তুমি আসো না এরম বলা হয়নি, কিন্তু বলা হচ্ছে তুমি আসছো না। করছো, যাচ্ছ, খাচ্ছ, আসছো এমন ধরনের সেন্স মানে সেখানে কন্টিনিউয়াস টেন্স আছে। এই যে কথাটা এখানে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে, তুমি আসছো না। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাট যদি আমরা এখানে ফলো করে লিখি তাহলে প্রথমে তুমি এই সেন্সটা লিখছি সাবজেক্ট হিসাবে, তাহলে লিখবো ইউ। তারপরে কি করব? এখানে লেখা আছে আসছো না, তো এই সেন্সটা লেখার জন্য আমরা অ্যাম ইজ আর, অ্যাম ইজ এবং আর এর মধ্যে একটা ব্যবহার করব। যেহেতু এখানে ইউ আছে তাই জন্য আমরা এখানে লিখব আর, ইউ আর। এবার না সেন্সটা তোমাদেরকে এই অক্সিলারির পরেই লিখতে হবে। তো এখানে না অর্থে নটের ব্যবহারটা আমরা আর এর পরে লিখব। হোয়াই ইউ আর নট, আসা মানে হলো কাম, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, হয়ে যাবে কামিং। হোয়াই ইউ আর নট কামিং। এই যে লাইনটা আমরা লিখলাম এখানে, এই লাইনটা হয়েছে নাউন ক্লজ। বাট কিভাবে বুঝবো এটা নাউন ক্লজ হয়েছে? ইটস ভেরি সিম্পল। কিভাবে বোঝা যাবে? দেখো, একটা নাউন ক্লজ মানে কি? যার মধ্যে নাউন শব্দটা রয়েছে, তার মানে এমন একটা সেন্স বোঝাবে যেখানে আমরা ওই নাউনের সেন্সটা পাবো, অর্থাৎ নাউনের অর্থটাকে বুঝতে পারবো। মানে ধরো যদি একটা লাইনের মধ্যে আমরা নাউনের কাজ বোঝার চেষ্টা করি, নাউন কিভাবে কাজ করে, হয় নাউন লাইনটার মধ্যে সাবজেক্টের মতন কাজ করে অথবা সে অবজেক্টের মতন কাজ করে, এরকম ধরেই মানে এই প্রসেসেই প্রধানত আমরা দেখি ব্যবহার হতে। সেই প্রসেসটাই এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই লাইনটার মধ্যে প্রথম যে অংশটা আছে সেটাকে খেয়াল করো, কি লেখা আছে? আই নো, আমি জানি। এই আমি জানি শব্দটার মধ্যে জানা অর্থাৎ নো, যেটা একটা ভার্ব, সেই ভার্বকে তুমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো। যদি দেখা যায় ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে পরের অংশটা উত্তর হিসাবে আসছে, তার মানে আমরা বলতে পারি যে পরের অংশটা অবজেক্টের মতন কাজ করছে। কারণ তোমরা জানো সেন্টেন্সের মধ্যে যখন আমরা অবজেক্ট ফাইন্ড আউট করার চেষ্টা করি তখন ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসাবে অবজেক্টটা চলে আসে। তো এখানে যদি আই নো, যেটার মধ্যে ভার্ব হলো নো মানে জানা, এই জানাকে যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি মানে কি জানি, উত্তর কি আসছে?
হোয়াই ইউ আর নট কামিং, কেন তুমি আসছো না, এই বিষয়টা উত্তর হিসেবে আসছে। তাহলে বলতে পারি এটার থেকে যেহেতু এই অংশটা উত্তর হিসাবে আসলো, তাহলে এটা অবজেক্টের মতন যেন সেন্টেন্সে কাজ করছে। তো এটা একটা নাউনের মতন বিহেভ করছে, তাই জন্য হয়ে যাচ্ছে নাউন ক্লজ। এই বিষয়টা আমরা সব ক্ষেত্রেই দেখব, এখানে যে কটা লাইন আছে সব লাইনের ক্ষেত্রে এরকম ধরনের কনসেপ্টকে আমরা দেখতে পাবো। তো যাই হোক, এখানে আমরা নাউন ক্লজ হতে দেখছি যেখানে ভার্বের পরেই একটা লিঙ্কার ব্যবহার হয়েছে, যেটা হলো এখানে ওয়াই। এই লিঙ্কার ব্যবহার হয়েছে এবং তারপরে বাকি বিষয়টাকে বলা হয়েছে। তো নাউন ক্লজের সাহায্যে একটা খুব ইজি সেন্টেন্স আমরা কিন্তু বানাতে পারলাম। পরের লাইনটা দেখো, সেখানে কি হচ্ছে, ওরা আশা করে যে সে পাল্টাবে। ওরা আশা করে যে সে পাল্টাবে। এই লাইনটা এখানে প্রথম অংশটা খেয়াল করো, ওরা আশা করে, এই বিষয়টা আগে আমরা লিখব। ওরা আশা করে, আগের ক্ষেত্রে বলা হয়েছিল আমি জানি, এখানে বলা হচ্ছে আশা করে, মানে এটা রোজকার যেন ব্যাপার, যে এটা হয় সব সময়। তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আরও একবার ব্যবহার হয়েছে। তো লেখা যাক, ওরা আশা করে, তো ওরা সেন্সে আমরা লিখব দে। লিখলাম, আশা করা মানে হোপ বলতে পারি, আবার এক্সপেক্টও বলতে পারি। তো এখানে এক্সপেক্ট লেখা যাক, দে এক্সপেক্ট, দে এক্সপেক্ট, ওরা আশা করে হলো। এরপরে আছে কি যে, এই যে হলো লিঙ্কার, যে সেন্সে আমরা কি বলবো, দ্যাট, দে এক্সপেক্ট দ্যাট। দ্যাট কি, সে পাল্টাবে, ফিউচারের কথা বলছে, পাল্টাবে, হবে, যাবে, এরকম একটা সেন্স। তো সে সেন্সে লিখে দেওয়া যাক হি, তারপর পাল্টাবে মানে ফিউচার টেন্সে, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সে যদি লাইনটা আমরা লিখি তাহলে হবে হি উইল চেঞ্জ, হি উইল চেঞ্জ হলো। দে এক্সপেক্ট দ্যাট হি উইল চেঞ্জ। তো এই যে লাইনটা আমরা এখানে লিখলাম, এখানে দেখো এই দ্যাট থেকে যে অংশটা থাকছে এটা হচ্ছে নাউন ক্লজ। একই রকম প্রসেসেও তোমরা ফাইন্ড আউট করতে পারো। যদি এই এক্সপেক্ট শব্দটাকে, ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো, হোয়াট ডু দে এক্সপেক্ট, তারা কি এক্সপেক্ট করে, যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি যে তারা কি এক্সপেক্ট করে, উত্তর কি আসছে, দ্যাট হি উইল চেঞ্জ, যে সে পরিবর্তিত হবে বা তার পরিবর্তন হবে, সে পাল্টাবে, এরকম একটা ব্যাপার বলা হচ্ছে। তো সেইটা আমরা এখান থেকে উত্তর হিসাবে পাচ্ছি, ঠিক যেরকমভাবে আগের ক্ষেত্রে হলো। তাহলে এটা নাউন ক্লজ হয়েছে। ওকে, পরের লাইনটা দেখো, সেটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। তুমি ভাবলে যে আমি কখনোই চেষ্টা করব না। তুমি ভাবলে যে আমি কখনোই চেষ্টা করব না। তো এই লাইনটার মধ্যে এই কথাটা লক্ষ্য করো, প্রথমে আছে তুমি ভাবলে, সেটাকে ট্রান্সলেট করব। এবার এটা কোন টেন্সে আছে, তুমি ভাবলে, করলে, খেলে, ঘুমালে, এই ধরনের সেন্স যখন আসে তার মানে সেটা হয় সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী যদি আমরা লিখি তাহলে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হয়। তো এখানে তুমি আছে, লেখা যাক তুমি, ইউ। ভাবলে, ভাবা ইংরাজি থিঙ্ক, থিঙ্কের সেকেন্ড ফর্ম লেখো, থিঙ্কের সেকেন্ড ফর্ম কি হয়, থট, সেটা লিখতে হবে, ইউ থট, ইউ থট। তারপরে কি করব, থট লেখার পরে দেখো এখানে লেখা আছে যে, আগে যেরকম যে হয়েছিল এখানেও তাই আছে। তাহলে যে সেন্সে আমরা লিখব দ্যাট, ইউ থট দ্যাট, ইউ থট দ্যাট কি, তারপরে বলা হচ্ছে আমি কখনোই চেষ্টা করব না। এখানে যে সেন্সটা আছে করব না, তো আমরা ফিউচার ধরতেই পারি, কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্স অ্যাপ্লাই করা হয়েছে, আমরা যদি একটা ব্যালেন্স করে লাইনটা লিখি তাহলে ফিউচারের উইল ব্যবহার না করে আমরা উড ব্যবহার করতে পারি এই সেন্সে, তাহলে ওটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, তো আমি কখনোই চেষ্টা করব না সেই সেন্স অনুযায়ী লিখলে প্রথমে আমি, তো আই দিলাম, এবার কখনোই চেষ্টা করব না। তো এখানে যেহেতু উডের ব্যবহার করব বললাম, তাই জন্য আই এর পরে আমরা লিখব উড, আই উড। এবার কখনোই না, কখনোই না, এরম সেন্স, প্রথমে কখনোই আছে আর এদিকে না আছে, এক কথায় আমরা কি বলতে পারি, নেভার। এটা লিখে দাও, আই উড নেভার,
নেভার কি? চেষ্টা করব না। আই উড নেভার ট্রাই, আই উড নেভার ট্রাই হলো। তাহলে এখানেও কিন্তু আমরা একইভাবে নাউন ক্লজের ব্যবহার মানে হচ্ছে সেটা বুঝতে পারছি। কিভাবে? ওই একই প্রসেসে দেখো, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব থট। ওকে প্রশ্ন করো ওয়ার্ড দিয়ে যে আমি কি ভাবলাম, উত্তর কি আসছে? যে দ্যাট আই উড নেভার ট্রাই, এটা উত্তর হিসেবে আসছে। তাহলে এটাও আগেরই মতো নাউন ক্লজ হয়েছে। ওকে, নেক্সট লাইনটা দেখো, আকাশ জানে কোথায় তুমি থাকো। আকাশ জানে কোথায় তুমি থাকো, এই লাইনটার মধ্যেও একই রকমভাবে নাউন ক্লজ আমরা করব। চলো ট্রান্সলেট করা যাক। আকাশ জানে, আকাশ লেখা যাক নামটা প্রথমে, আকাশ। দেখো এখানে যে টেন্স আসছে, প্রথম লাইনেও সেম টেন্স ছিল, আমি জানি, এখানে আছে জানে, বিষয়টা একই। তো এখানে আকাশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা নাউন এই আকাশ বা সাবজেক্ট এর পরে আমরা ব্যবহার করব ভার্বের যে ফর্মটা, তার সাথে এস বা ইএস এর যোগ হবে। তো আকাশ জানে, জানা মানে নো, তার সাথে জুড়ে দেবো এস, আকাশ নোজ। আকাশ নোজ কি জানে? কোথায় তুমি থাকো। এখানে বলা হচ্ছে কোথায়, আগে বলা হয়েছিল কেন। কেন সেন্সে আমরা লিখেছিলাম ওয়াই, কোথায় সেন্সে কি লিখবো? হোয়ার, সেটা লিখবো। আকাশ নোজ হোয়ার, তারপরে লিখবো সাবজেক্ট তুমি থাকো, হোয়ার ইউ, হোয়ার ইউ স্টে, স্টে মানে থাকা। আকাশ নোজ হোয়ার ইউ স্টে। একই রকমভাবে এখানে যে নো ভার্বটা আছে, এই নো বা নোজ আছে, নোজকে আমরা যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, আকাশ কি জানে, উত্তর হচ্ছে হোয়ার ইউ স্টে, তুমি কোথায় থাকো, এটা উত্তর আসছে। তাহলে নাউন ক্লজ আরও একবার হয়েছে। তো এরকমভাবে লাইনটা আমরা লিখতে পারলাম। পরের লাইনটা দেখো, ওই ছেলেটা বুঝেছিল কিভাবে ওর গাওয়া উচিত। ওই ছেলেটা বুঝেছিল কিভাবে ওর গাওয়া উচিত। তো এই লাইনটার মধ্যে প্রথমে রয়েছে ওই ছেলেটা, তো ওই ছেলেটা বুঝেছিল সেই কথাটা লিখব। এখানে যে কথাটা বলা হচ্ছে বুঝেছিল, করেছিল, গিয়েছিল, এমন সেন্সেও আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। তো এখানে আমরা সিম্পল পাস্টে লাইনটাকে লিখতেই পারি। তো ওই ছেলেটা মানে দ্যাট বয়, লেখা যাক দ্যাট বয়। প্রধানত ওই, সেই, এই ধরনের সেন্সগুলোতে আমরা দ্যাটের ব্যবহার করে থাকি যখন এরম ধরনের কথা আমরা বলি, ঠিক আছে। তো যাই হোক, দ্যাট বয় মানে ওই ছেলেটা বুঝেছিল, বোঝা মানে আন্ডারস্ট্যান্ড করা, সেটার সেকেন্ড ফর্ম লিখব যেহেতু সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করছি, তাই জন্য দ্যাট বয় আন্ডারস্ট্যান্ড, তার সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড। দ্যাট বয় আন্ডারস্টুড, দ্যাট বয় আন্ডারস্টুড, বুঝেছিল। কি বুঝেছিল? এবার আসছে নাউন ক্লজের পার্টটা, কিভাবে ওর গাওয়া উচিত। কিভাবে মানে হাউ, তো লেখা যাক হাউ, তারপর ওর মানে ছেলেটার, তো সেই সেন্সে আমরা আর বয় কথাটা তো লিখবো না, বয়ের পরিবর্তে তার সাবস্টিটিউট হিসাবে প্রোনাউন ব্যবহার করব, সেটা হচ্ছে হি, হাউ হি। কিভাবে ওর গাওয়া উচিত, তো উচিত সেন্স মানে শুড এর ব্যবহার করব, হাউ হি শুড, শুড গাওয়া মানে গান করা, তো সিং, হাউ হি শুড সিং। দ্যাট বয় আন্ডারস্টুড হাউ হি শুড সিং। যদি আমরা এখানে দ্যাট বয় আন্ডারস্টুড, এই আন্ডারস্টুড যেটা ভার্ব আছে, একে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, কি বুঝেছিল ওই ছেলেটা, উত্তর আসবে হাউ হি শুড সিং, এই বিষয়টা। তাহলে এটাও হয়ে যাচ্ছে নাউন ক্লজ, আগেরই মতন সহজে আমরা করতে পারলাম। পরের লাইনটা দেখো, এই ধরনের লাইন আমরা খুব বলে থাকি, আমি জানি ওকে, ওই ছেলেটা কে আমি জানি, এই যে সেন্সটা এখানে আমি জানি অর্থে আই নো, আগে এটা আমরা করেছি এরমভাবে, তো লিখলাম আই নো। এবার কি বলা হচ্ছে, ও কে, ও কে, এই কে অর্থে আমরা কি বলে থাকি, কোন ডব্লিউএইচ ওয়ার্ড, হু, সেটা লিখব। আই নো হু, ও সেন্সে হি, হু হি ইজ,
ওকে, আই নো হু হি ইজ। তো এখানে নো হলো ভার্ব, তাকে যদি প্রশ্ন করি যে আমি কি জানি, উত্তর আসছে হু হি ইজ, এই বিষয়টা, তাহলে এখানেও নাউন ক্লজ হয়ে গেল। পরের লাইনটা দেখো, যা তুমি বলছো তা অযৌক্তিক। এটা একটু ঘুরিয়ে, নাউন ক্লজটা একটু অন্যরকমভাবে আছে। যা তুমি বলছো তা অযৌক্তিক, প্রথমে বলা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে যা তুমি বলছো, অর্থাৎ ওই লিঙ্কার সহ অংশটা প্রথমে আসবে। তো সেই অনুযায়ী যদি লাইনটা লিখি, এখানে আমরা হোয়াটের ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। যা তুমি বলছো, তো হোয়াট তুমি বলছো মানে তুমি এখন বলছো, তো সেই সেন্সে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। যা তুমি বলছো, হোয়াট ইউ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাট অনুযায়ী আমরা অ্যাম, ইজ বা আর এর মধ্যে একটা ব্যবহার করব, তাই জন্য ইউ এর পরে আর হয়, তাই জন্য আর লিখলাম। এবার করব কি, V4 বা আইএনজি ফর্মটা লিখতে হবে। তো এখানে বলছো, বলা অর্থে আমরা টেল, সে এসব কিছু বলতে পারি। তো এখানে সে ভার্বে যদি ব্যবহার করি, হোয়াট ইউ আর সেইং, তুমি যা বলছো, হোয়াট ইউ আর সেইং তা অযৌক্তিক। ইজ, এখানে তা সেন্সে আর কিছু লিখতে হবে না, ইজ লিখলেই হবে। ইজ অযৌক্তিক মানে ইললজিক্যাল, ইজ ইললজিক্যাল, ইজ ইললজিক্যাল। হোয়াট ইউ আর সেইং ইজ ইললজিক্যাল। দেখো এখানে ইজ যদি ভার্ব হয়, তার সাবজেক্টের মতন কাজ করছে যেন এই টোটাল বিষয়টা। হোয়াট ইউ আর সেইং, এই টোটালটাই যেন সাবজেক্ট হয়ে গেছে। তো আমি আগেই বললাম, একটা নাউন সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অথবা সেই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসাবে আমরা প্রধানত ব্যবহার হতে তাদের দেখতে পাই। তো এখানে সেরকমই একটা সেন্স আসছে, তাহলে এই কনসেপ্ট থেকে আমরা এটা বলতে পারি নাউন ক্লজ হয়েছে। এটা আরেকভাবেও কিন্তু লেখা যেতে পারতো, যদি আমরা এটা এরমভাবে লিখতাম, ইট ইজ ইললজিক্যাল দ্যাট, এরমভাবেও যদি বলতাম সেটাও হয়। ইট ইজ ইললজিক্যাল দ্যাট, বা লাইক ইট ইজ ইললজিক্যাল হোয়াট ইউ আর সেইং, দ্যাট হবে না, ইট ইজ ইললজিক্যাল হোয়াট ইউ আর সেইং, সেটাও কিন্তু হয়। তাহলে সেক্ষেত্রে ওই ইট ইজ ইললজিক্যাল এই যে পার্টটা আমি বললাম, এটা হয়ে যাচ্ছে ক্লেফট সেন্টেন্স। আমি ক্লেফট সেন্টেন্সের উপরে এর আগেও কিছু ভিডিও করেছি, তোমরা সেটা দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিও। তো যাই হোক, তো এরকমভাবে আমরা এটা একটা নাউন ক্লজ করে ফেললাম। পরের লাইনটা আসা যাক, আমি জানি কখন সঠিক সময়। আমি জানি কখন সঠিক সময়। তো এখানে আমি জানি হয়েছে, জানি আগেও বললাম ওই একইভাবে হবে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। লেখা যাক, আমি জানি, আই নো। আমি জানি, কি জানি, কখন সঠিক সময়। কখন মানে when, I know when লেখার পরে সঠিক সময়, তার মানে সময়টা হয় সঠিক, এরকমভাবে লিখব। সো I know when the time is right, when the time is right. I know when the time is right. তো এখানে নো ভার্বকে যদি প্রশ্ন করি, হোয়াট আই নো, উত্তর কি আসবে, when the time is right, এই সেন্সটা। ওকে, তো সেটাই আমরা এখানে করে ফেললাম, নাউন ক্লজ আরও একবার দেখা গেল। এবার পরের লাইনটা দেখো, আমরা দেখলাম যে তুমি হাসছিলে। আমরা দেখলাম যে তুমি হাসছিলে। তো এখানে যে কথাটা বলা হচ্ছে, আমরা দেখলাম, তারপরে বলা হচ্ছে যে তুমি হাসছিলে। প্রথম অংশটার মধ্যে বলা হচ্ছে দেখলাম, করলাম, খেলাম, গেলাম, দেখলাম, এমন কথা মানে সিম্পল পাস্ট টেন্স। তো প্রথমে আমরা সিম্পল পাস্টের ব্যবহার করব। আমরা, উই, দেখলাম, স, সি ভার্ব, সি থেকে সেকেন্ড ফর্ম হয়ে গেল স, সিম্পল পাস্ট টেন্স। আমরা দেখলাম, কি দেখলাম, যে, দ্যাট। আমরা দেখলাম যে তুমি হাসছিলে, কাজটা চলছিল, তুমি হাসছিলে, করছিলে, যাচ্ছিলে, তার মানে কাজটা চলছিল, কিন্তু কোন সময়, অতীতকালে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেরকমভাবে লিখব, দ্যাট তুমি, ইউ,
ইউ এর পরে পাস্ট কন্টিনিউয়াসের ফরম্যাট অনুযায়ী আমরা ওয়্যার এর ব্যবহার করব। ইউ ওয়্যার কি করছিলে? হাসছিলে। ইউ ওয়্যার লাফিং। ইউ ওয়্যার লাফিং। হলো? তো এখানেও যদি স ভার্বটাকে প্রশ্ন করি যে আমরা কি দেখলাম, যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি যে আমরা কি দেখলাম, উত্তর কি আসছে? দ্যাট ইউ ওয়্যার লাফিং। তো এটা হয়ে গেল নাউন ক্লজ। ওকে, পরের লাইনটাও দেখো কত সহজে ট্রান্সলেট করতে পারি নাউন ক্লজের মাধ্যমে। সে বোঝে যা তুমি বলো। সে বোঝে যা তুমি বলো। এখানে এমন একটা সেন্স আছে যেখানে দেখতে পাচ্ছি দুদিকেই সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে। কিভাবে বুঝলাম? কারণ এখানে বলা হচ্ছে সে বোঝে, মানে এটা যেন রোজ হয়, একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। সে বোঝে, সে কি বোঝে? যা তুমি বলো। তুমি যাই বলো না কেন, যখনই বলো না কেন, সেটা সে বোঝে, এই সেন্সটা। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হলো। সেই অনুযায়ী যদি লিখি, লাইনটা ট্রান্সলেট করলে এরকম হবে, সে বোঝে। তার মানে সে সেন্সে যদি আমরা এখানে শি লিখি, শি বোঝে মানে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ডের পরে একটা এস জুড়তে হবে, যেহেতু শি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। শি আন্ডারস্ট্যান্ডস। শি আন্ডারস্ট্যান্ডস, সে বোঝে যা, হোয়াট। এখানে যা তুমি বলো মানে অর্থাৎ সে যে যে কথাগুলো বলে, তো সেই সেন্সে আমরা হোয়াটের ব্যবহার করব। শি আন্ডারস্ট্যান্ডস হোয়াট তুমি বলো। ইউ সে হোয়াট ইউ সে। ওকে, শি আন্ডারস্ট্যান্ডস হোয়াট ইউ সে। এখানেও আমরা একই বিষয় একইভাবে বুঝতে পারি যে আন্ডারস্ট্যান্ডকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, সে কি বোঝে? যা তুমি বলো। এরকম টাইপের সেন্সটা কিন্তু এখান থেকে বোঝা গেল। ওকে, তার মানে এই সেন্সটাও এখানে নাউন ক্লজ হচ্ছে, এই যে হোয়াট ইউ সে, এই পার্টটাও। তাহলে এই যে লাইনসগুলো আমরা দেখলাম, এখানে প্রত্যেক কটাতেই নাউন ক্লজ তো হয়েছে, দেখতেই পাচ্ছি। এবং এখানে বিশেষভাবে লক্ষণীয় হলো সেই লিঙ্কারগুলো বা কনজাংশনগুলো, যেগুলো সেন্টেন্সের দুটো অংশকে জুড়তে সাহায্য করছে। সেগুলো দেখা যায়, যেটা দেখা যাচ্ছে এখানে আমরা প্রথমে হোয়াই এর ব্যবহার হতে দেখছি, তারপরে দ্যাট আসছে, তারপরে এখানেও দ্যাটের ব্যবহার করা হয়েছে, এখানে এসেছে হোয়ার, এই জায়গাতে ব্যবহার হচ্ছে হাউ শব্দটির, তারপরে ব্যবহার হতে দেখলাম আমরা হোয়াট, আরেকবার এখানে আসলো, তারপরে হোয়েন এর ব্যবহার করা হয়েছে, এখানে এসেছে দ্যাট, এবং শেষেরটাতেও এসেছে হোয়াট। তো এরকমভাবে আমরা দেখতে পেলাম যে নাউন ক্লজের ব্যবহার করে দৈনন্দিন জীবনে কত সহজে সিম্পল লাইন্সগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারি বা ইংলিশে লাইনগুলোকে বলতে পারি। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না, আমি সেগুলো তোমাদের ডেফিনেটলি ক্লিয়ার করে দেবো। তো আজ তবে আসি, আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আগামী দিনে চলে আসবো খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। বাই।